হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন ইজি। আমি তোমাদের দেবার্ক স্যার। ডাব্লিউবি মিসলেনিয়াস, যেটা তোমরা জানো খুব তাড়াতাড়ি আবার অনুষ্ঠিত হতে চলেছে আগামী 15ই সেপ্টেম্বর, সেটার কথা মাথায় রেখে 2019-এ ওয়েস্ট বেঙ্গল মিসলেনিয়াস সার্ভিস এক্সামিনেশনে প্রিলিমিনারিতে পলিটি থেকে যে সমস্ত প্রশ্ন করা হয়েছিল সেগুলো নিয়ে আমরা একটু আজকে আলোচনা করছি। তোমরা সবাই ভিডিওটা খুব মন দিয়ে দেখো। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে এবং আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে শুরু করি, দেখে নাও কি কি প্রশ্ন ছিল। দেখো, আমি একদম ডিটো কোশ্চেনটা তুলে দিয়েছি কোশ্চেন থেকে, তোমাদের যে বিসিএস প্রশ্ন সেখান থেকে 2 নম্বর দাগের একটা প্রশ্ন ছিল, সেটা কিন্তু পলিটির প্রশ্ন ছিল। প্রশ্নটা ইংরেজিতে বলা হচ্ছে, হোয়াট টাইপ অফ সিটিজেনশিপ ইজ গ্র্যান্টেড অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতের সংবিধান অনুযায়ী কি ধরনের নাগরিকত্ব প্রদান করা হয়। বাংলাটাও দেয়া আছে, কারণ তোমাদের জানো মিসলেনিয়াসে বাংলা এবং ইংরেজি দুটিই থাকবে। একটি মাত্র নাগরিকত্ব, দ্বৈত নাগরিকত্ব, রাজ্য এবং রাষ্ট্রের দুই নাগরিকত্ব বা বিবিধ নাগরিকত্ব, সিঙ্গেল সিটিজেনশিপ, ডুয়েল সিটিজেনশিপ, ডাবল সিটিজেনশিপ ফর দ্য প্রভিন্স অ্যান্ড দ্য স্টেট এবং মাল্টিপল সিটিজেনশিপ। দেখো, আমি যদি ভারতের সিটিজেনশিপের কথা বলি, এবং তাহলে আমাদের কিন্তু সংবিধানে পরিষ্কার আর্টিকেল 9-এ বলা আছে যে আমাদের দেশে কিন্তু সিঙ্গেল সিটিজেনশিপ আছে। অর্থাৎ যদি তুমি বিদেশে গিয়ে অন্য দেশের নাগরিকত্ব নিয়ে নাও, তাহলে কিন্তু তোমার যে নাগরিকত্ব সেটা কিন্তু রিনাউন্স আগে করতে হবে, অর্থাৎ আগে পরিত্যাগ করতে হবে। অথবা তুমি যদি রিনাউন্স বা পরিত্যাগ না করো, অটোমেটিক্যালি সেটা কিন্তু টার্মিনেট হয়ে যাবে। বা অন্য কোনো বাইরের মানুষ, সে যদি ভারতবর্ষে এসে ভারতের নাগরিকত্ব নেয়, তাকে কিন্তু তার নিজের দেশের যে নাগরিকত্ব সেটা কিন্তু ছাড়তে হবে। ভারত সিঙ্গেল সিটিজেনে বিশ্বাস করে। ডুয়েল সিটিজেনশিপ, ডাবল সিটিজেনশিপ এগুলো আমেরিকার ক্ষেত্রে আছে। যেমন আমেরিকায় ডুয়েল সিটিজেনশিপ রয়েছে, আমেরিকার একজন নাগরিক সে অন্য দেশের নাগরিকত্ব নিতে পারে। আমেরিকায় ডাবল সিটিজেনশিপ রয়েছে, কারণ সেখানে যেহেতু ফেডারেল স্ট্রাকচারটা খুব স্ট্রং, বা যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা যেহেতু খুব স্ট্রং আমেরিকার ক্ষেত্রে, তাই আমেরিকায় যেমন রাজ্যের নাগরিকত্ব আছে, তেমন আমেরিকার যে দেশ তারও নাগরিকত্ব আছে। যেমন তুমি ফ্লোরিডারও একদিকে সিটিজেন হবে, উল্টো দিকে তুমি ইউএসএ সিটিজেনও হবে। ডাবল সিটিজেনশিপ রয়েছে। তো স্পেসিফিক্যালি ভারতের ক্ষেত্রে কিন্তু তা নয়, ভারতের ক্ষেত্রে রয়েছে সিঙ্গেল সিটিজেনশিপ। আজকে তুমি যদি বিদেশে যেতে চাও, তাহলে তুমি ভিসা নিয়ে বিদেশে যাও। ভিসা কি? ভিসা হলো একটা লিগাল পারমিশন, সেটা নিয়ে তুমি বিদেশে যাও, কোনো সমস্যা নেই। এবং তুমি দীর্ঘদিন থাকো, সেই হিসেবেও তুমি কিন্তু নন রেসিডেন্ট ইন্ডিয়ান থাকবে, অর্থাৎ তুমি ভারতে বসবাসকারী নয় কিন্তু ভারতীয়। কিন্তু যেই তুমি বিদেশে গিয়ে সেই দেশের নাগরিকত্ব নেবে, তাহলে কিন্তু তোমার ইন্ডিয়ার যে নাগরিকত্ব সেটাকে রিনাউন্স করতে হবে, অর্থাৎ পরিত্যাগ করতে হবে। আর যদি তুমি সেটা না করো, তাহলে অটোমেটিক্যালি তোমার নাগরিকত্ব টার্মিনেট হয়ে যাবে। একই ব্যাপার, যেমন সোনিয়া গান্ধী যখন ভারতবর্ষে এসছিলেন, তখন তিনি ইতালির নাগরিক ছিলেন, তিনি ভারতবর্ষে ভিসা নিয়ে এসেছিলেন। পরে যখন তিনি তার বিয়ের 7 বছর পরে রেজিস্ট্রেশন প্রসেসের মাধ্যমে ভারতের নাগরিকত্ব নিলেন, আগে কিন্তু তাকে তার ইতালির নাগরিকত্ব ছাড়তে হয়েছে। এটা শুধু মাথায় রাখবে যে একজন ভারতের নাগরিক যখন সে ভারতের সিটিজেনশিপ হোল্ড করছে, তখন কোনোভাবেই সে অন্য দেশের নাগরিকত্ব নিতে পারবে না, কারণ ভারতে সিঙ্গেল সিটিজেনশিপ আছে। অপশন এ কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে চলে যাই। 9 নম্বর দাগের প্রশ্ন, আগের বারে মিসলেনিয়াস মানে 2019-এর মিসলেনিয়াসের প্রশ্ন, যেখানে বলা হচ্ছে হুইচ রাইট বিলো নো লঙ্গার ফল আন্ডার দ্য ফান্ডামেন্টাল রাইটস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। অর্থাৎ নিচে কোন রাইটটা মৌলিক অধিকারের মধ্যে গণ্য করা হচ্ছে না। দেখো, রাইট টু এডুকেশনকে যদি আমি বলি, রাইট টু এডুকেশনের কথা বলা আছে আর্টিকেল 21A। তার মানে হলো এটা একটা মৌলিক অধিকার, আর্টিকেল 21-এর ভেতরেও রয়েছে। রাইট টু রিলিজিয়াস ফ্রিডমের কথা যদি বলি, রাইট টু রিলিজিয়াস ফ্রিডমের কথা আর্টিকেল 25 থেকে আর্টিকেল 28-এর ভেতরে রয়েছে, এটাও মৌলিক অধিকার। কেন মৌলিক অধিকার? বিকজ আমাদের ফান্ডামেন্টাল রাইটস গুলো আমাদের সংবিধানের পার্ট 3-তে আছে। আর আর্টিকেল কভারেজ যদি বলো, আর্টিকেল 12 থেকে 35-এর ভেতরে আছে। তাহলে প্রথম রাইট টু এডুকেশন সেটা 21A, তার মানে অবভিয়াসলি সেটা 12 থেকে 35-এর রেঞ্জে পড়ছে, পার্ট 3 ভেতরে পড়ছে, ফান্ডামেন্টাল রাইটস এ পড়ছে। তাহলে রাইট টু এডুকেশন আনসার হবে না। রাইট টু রিলিজিয়াস ফ্রিডম, এটা আর্টিকেল 25 থেকে 28-এ পড়ছে, এটাও ফান্ডামেন্টাল রাইটস হবে না। রাইট টু ইকুয়ালিটি, এটা পড়ছে আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18-এর মধ্যে, এটাও ফান্ডামেন্টাল রাইটস, এটাও আনসার হবে না। পড়ে থাকছে লাস্ট অপশন, দ্যাট ইজ রাইট টু প্রপার্টি। এবার রাইট টু প্রপার্টি কোন আর্টিকেলের পার্ট? রাইট টু প্রপার্টি একসময় ছিল আর্টিকেল 31,
একসময় ফান্ডামেন্টাল রাইট ছিল, কিন্তু 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এর মাধ্যমে আমরা রাইট টু প্রপার্টিকে আর্টিকেল 31 থেকে শিফট করে নিয়ে চলে গেছি আর্টিকেল 300 এর ভেতরে, যেটা পার্ট 3 নয়, যেটা পার্ট 12 এর পার্ট বর্তমানে। ন্যাচারালি রাইট টু প্রপার্টি এখন একটা লিগাল রাইট, এখন একটা কনস্টিটিউশনাল রাইট, কিন্তু এটা কোনো মতেই কিন্তু আর ফান্ডামেন্টাল রাইট নয়। তাই এই ক্ষেত্রে আনসার হবে অপশন ডি, দ্যাট ইজ সাম্যের অধিকার বা সম্পত্তির অধিকার বা রাইট টু প্রপার্টি। দিস ইজ নট এ ফান্ডামেন্টাল রাইটস এনিমোর। তাহলে 9 নম্বর প্রশ্নটা হয়ে গেল, একদম ইজি বেসিক প্রশ্ন। যারা আমার ক্লাস করবে আনইজির প্ল্যাটফর্মে তাদের পক্ষে এসব আনসার দেওয়া কোনো ব্যাপারই নয়, আমি ডিটেল এক্সপ্লেনেশন দিয়েই দিচ্ছি তোমাদেরকে। নেক্সট চলে যাও আর্টিকেল 14। বলা হয়েছে, আর্টিকেল 14 বলছি, কোশ্চেন নাম্বার 14, অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হু ইজ অর আর দ্য আলটিমেট সভারিন? সার্বভৌমত্বের চূড়ান্ত অধিকারীকে? অপশন এ অল ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আইনসভার সকল নির্বাচিত সদস্য, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ভারতের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভারতের রাষ্ট্রপতি, অল সিটিজেন অফ ইন্ডিয়া ভারতের সকল নাগরিক। দেখো আমাদের দেশটা সভারিন, ঠিক আছে। আমরা যদি আমাদের প্রিএমবেল দেখি তাহলে আমরা দেখেছি আমাদের দেশ সভারিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক। তাহলে যদি গোটা দেশটা সভারিন হয়, যদি আমাদের পলিটিক্যাল সিস্টেমটা তোমার সভারিন হয়, তাহলে শুধুমাত্র যারা মেম্বার অফ পার্লামেন্ট বা মেম্বার অফ লেজিসলেচার তারা কেন শুধুমাত্র সভারিন হবে? শুধুমাত্র প্রধানমন্ত্রী কেন সভারিন হবে? শুধুমাত্র প্রেসিডেন্ট কেন সভারিন হবে? আমাদের গোটা দেশটাই সভারিন। সভারিন কথাটার মানে হলো অন্য কোনো দেশ আমাদেরকে বাইরে থেকে কন্ট্রোল করতে পারবে না, ঠিক আছে। অর্থাৎ আমরা কোনো দেশের ডমিনিয়ন হিসেবে থাকবো না। একসময় আমাদের অবশ্য টার্গেট ছিল যে আমরা ব্রিটিশ ডমিনিয়ন হব, কিন্তু তোমরা সবাই জানো 1929 ঐতিহাসিক লাহোর সেশন থেকে আমরা কিন্তু টার্গেট নিই যে আমরা ডমিনিয়ন স্ট্যাটাস আর হোল্ড করব না বা ডমিনিয়ন স্ট্যাটাসের টার্গেট করব না, আমরা সেই দাবি জানাবো না, আমরা পূর্ণ স্বরাজের দাবি জানাবো। আর পূর্ণ স্বরাজ মানে হলো এমন এক স্বাধীনতা যেখানে সার্বভৌমত্ব বা সভারেনিটি রয়েছে। তাই সেই হিসেবে যদি বলা যায় ভারতের গোটা দেশটারই সভারেনিটি রয়েছে, সার্বভৌমত্ব রয়েছে, এবং আমাদের দেশের হেড অফ দ্য স্টেট কিন্তু আমাদের প্রেসিডেন্ট, আমাদের কোনো সাধারণ ব্রিটিশ মনার্ক বা এরা কেউ নয়, যেটা ডমিনিয়ন স্ট্যাটাস হলে হতে পারতো। সেই হিসেবে আমরা অল সিটিজেন অফ ইন্ডিয়ায় আনসার নেব। অ্যাকচুয়ালি সবাই চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী, এবং সবচেয়ে বড় কথা তোমরা দেখবে সংবিধানে যখন প্রিএমবেল শুরু হচ্ছে সেখানে উই দ্য পিপল অফ ইন্ডিয়া বলাই আছে, ঠিক আছে। কারণ আমরা নিজেদেরকে সভারিন বলছি, আমরা নিজেদেরকে ডেমোক্রেটিক বলছি, সেটাই প্রিএমবেল বলছে। আমরা নিজেদেরকে রিপাবলিক বলছি। তাহলে আমরা যখন বলছে তার মানে ভারতের সকল নাগরিক। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে চলে যাই, আর্টিকেল 18। সেখানে বলা হয়েছে হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ রিলেটেড টু অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি? ভারতের সংবিধানের কোন ধারা অস্পৃশ্যতা দূরীকরণের সাথে জড়িত? 17, 18, 19, 20। আমি যদি 17 নম্বর ধারা বলি সেটাই কারেক্ট আনসার, এক্ষেত্রে তোমরা সবাই জানো। আর্টিকেল 18 যদি তুমি বলো, আর্টিকেল 18 বলা হয়েছে অ্যাবলিশন অফ টাইটেল। অ্যাবলিশন অফ টাইটেল, ব্রিটিশ প্রদত্ত যে সমস্ত টাইটেল ছিল তোমরা জানো, সেই সমস্ত টাইটেলস গুলোকে কিন্তু অ্যাবলিশ করার কথা বলা হচ্ছে আর্টিকেল 18-এ। তুমি যদি আর্টিকেল 19-এর কথা বলো, আর্টিকেল 19 হলো রাইট টু ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন। রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, বাক স্বাধীনতার অধিকার, মত প্রকাশের অধিকার, সেগুলো এখানে বলা হয়েছে রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এবং আরো 6টা রাইট রিলেটেড রয়েছে আর্টিকেল 19। আর আর্টিকেল 20 হলো যদি তোমাকে কনভিক্ট করা হয়, অর্থাৎ দোষী সাব্যস্ত করা হয়, সেক্ষেত্রে কি কি প্রোটেকশন সংবিধান দিচ্ছে। প্রোটেকশন অন কনভিকশন, অর্থাৎ যদি তোমাকে দোষী সাব্যস্ত করা হয় সেক্ষেত্রে কি কি প্রোটেকশন তোমাকে দেওয়া হচ্ছে সেগুলোর কথা আর্টিকেল 20-তে 3টে ক্লজে 20 ক্লজ 1, 20 ক্লজ 2, 20 ক্লজ 3-তে বলা আছে। 20 ক্লজ 1 হলো নো এক্স পোস্ট ফ্যাক্টো ল। তোমরা জানো এগুলো, যারা আমার কাছে পড়েছো তারা তো অবশ্যই জানো। নো এক্স পোস্ট ফ্যাক্টো ল, এটা হলো আর্টিকেল 20 ক্লজ 1। আর্টিকেল 20 ক্লজ 2 হলো নো ডাবল জিওপার্ডি, একই দোষের জন্য দুবার শাস্তি পাবে না। নো এক্স পোস্ট ফ্যাক্টো ল মানে হলো যে পার্টিকুলার দিনে তুমি কোনো দোষ করছো সেই অনুযায়ী তুমি শাস্তি পাবে। 20 ক্লজ 3 নো সেলফ ইনক্রিমিনেশন, নিজের বিরুদ্ধে নিজে সাক্ষী দিতে পারবে না, সেগুলোর কথা আর্টিকেল 20-তে বলা আছে। 23টে ক্লজে বলা আছে। এখানে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি অবশ্যই জাতের ভিত্তিতে, কাস্টের ভিত্তিতে
যদি কোনো মানুষকে সোশ্যালি বয়কট করা হয় সেটাকে আমরা বলি আনটাচেবিলিটি, হুইচ ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড ইন আওয়ার কান্ট্রি। আনসার হবে আর্টিকেল 17। তাহলে আর্টিকেল 17 যদি এই প্রশ্নের সঠিক উত্তর হয় তাহলে অপশন এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাও। 30 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ আর্টিকেল 23 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোক্লেম? ভারতীয় সংবিধানের 23তম ধারায় কি বলা আছে? প্রহিবিশন অফ রিলিজিয়াস ইম্পোজিশন, এটা তো আর্টিকেল 25 একটা পার্ট হয়ে যাচ্ছে। প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস, সেটাই হবে কারেক্ট আনসার, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। প্রহিবিশন অফ ফরেস্ট কিলিং, অ্যানিমাল কিলিং, এটা অবশ্য কোনো ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ছে না, না হ্যাভ দ্য অভাব, ডি। তবে অ্যানিমেলদের প্রোটেকশনের কথা যে আর্টিকেলে বলা হয়েছে সেটাও জেনে রাখা ভালো। অ্যানিমেল প্রোটেকশনের কথা, এনভায়রনমেন্ট প্রোটেকশনের কথা, সেটা হলো আর্টিকেল 48 যেটা ডিপিএসপির পার্ট, যেটা ডিপিএসপির ভেতরে ঢোকানো হয়েছিল 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। এখানে আর্টিকেল 23 বলতে বলা হয়েছে হিউম্যান বিংস রিলেটেড যে ট্রাফিক, ঠিক আছে, শুধুমাত্র পাচার বলে নয়, যেমন ফোর্সফুল প্রস্টিটিউশন, দেবদাসী, এছাড়া বন্ডেজ যেগুলোকে আমরা বলি, ঠিক আছে, কৃতদাস প্রথা, সবই ট্রাফিকিং এর আন্ডারে আসছে এবং সেগুলোকে প্রহিবিট করার কথা বলা হয়েছে আর্টিকেল 23-তে। তাহলে এই ক্ষেত্রে সঠিক আনসার হলো অপশন বি। আর একটা বোধহয় সম্ভবত প্রশ্ন আছে, কোশ্চেন নাম্বার 9, which right belong no longer falls under the fundamental rights? আচ্ছা, এটা তো অলরেডি আমি এক্সপ্লেন করেই দিয়েছি, রাইট টু প্রপার্টি উইল বি দ্য আনসার। ঠিক আছে, তাহলে এই ছিল মোটামুটি আজকের ছোট একটা সেশন, যেখানে আমরা আগের বার মিসলেনিয়াস সার্ভিসে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল পয়েন্টের উপরে সেগুলো আলোচনা করলাম, ডিসকাস করলাম। তোমরা আমাদের লার্ন ইজি এই যে ইউটিউব চ্যানেলটা সেটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের যদি মনে হয় একটু ডিটেলে শিখবে, শুধু একদম কোশ্চেন আনসার নয়, ওপর নয়, একটু ডেপথে শিখবে, তাহলে তোমরা অবশ্যই আমাদের ফাউন্ডেশন ব্যাচ জয়েন করো। অন্যান্য যে সমস্ত ব্যাচ আছে সেগুলো জয়েন করো। আমাদের ফোন নাম্বারে একটু কল করে নিও, কল করে ডিটেলসে জেনে নিও। ইন্ডিয়ান পলিটিটা লার্ন ইজি প্ল্যাটফর্মে আমি পড়াচ্ছি, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট সেকশনে আমাকে জানিও যদি কোনো ডাউট থাকে বা ক্লাস কেমন লাগলো। থ্যাংক ইউ সবাইকে।